যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, সিথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর থেকে 2 কেজির বেশি সোনা লুট। বড়বাজার থেকে সোনা নিয়ে ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 2 কোটি টাকারও বেশি মূল্যের সোনা লুট। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, সিথির মতো এরকম একটা জনবহুল জায়গা, সেখানে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 2 কেজিরও বেশি সোনা লুট, কিভাবে এই ঘটনা ঘটেছে? দেখো স্বর্ণালী, দুঃসাহসিক এই লুটের ঘটনা, যেটা এখনো পর্যন্ত লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওই স্বর্ণ ব্যবসায়ী তিনি প্রায় 2 কেজি 800 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি, এই সোনার বার নিয়ে তিনি বড়বাজার থেকে আসছিলেন। এবং এরা এই ধরনের বার নিয়ে আসেন, তারপর এরা সেই বার থেকে বিভিন্ন সোনা তৈরি করেন, অলংকার তৈরি করেন। তো নিজের স্কুটারের যে ডিকি, সেই ডিকিতে 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে এই স্বর্ণ ব্যবসায়ী যখন আসছিলেন, তখন এই সিথিতে তার বাড়ির সামনে যে স্কুটার রেখে তিনি যখন গেট খুলছিলেন, তখনই এই অভিযোগকারী যেটা বলছেন যে 2জন যুবক, 2জন দুষ্কৃতী তারা আসে, এই অভিযোগকারীকে ওভারপাওয়ার করে, তাকে আগ্নেয়াস্ত্র দেখায় এবং তারপর স্কুটার সমেত ওই 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে ওই 2 দুষ্কৃতী ওখান থেকে চম্পট দেয় এবং দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র পর্যন্ত এই অভিযোগকারীকে দেখায়। এরকমই মারাত্মক অভিযোগ রয়েছে। ঘটনার পর ওই অভিযোগকারী তিনি দিশেহারা হয়ে যান। তিনি স্থানীয়দের জানান, সেখান থেকে সিথি থানা খবর পায়। সিথি থানার পুলিশ আধিকারিকরা আসেন, সিসিটিভি ফুটেজ পুলিশ আধিকারিকরা এক্সামিন করা শুরু করেছেন এবং সিসিটিভি ফুটেজে এটাও দেখা যাচ্ছে যে ওই স্কুটার চালক, তাকে ওভারপাওয়ার করা হচ্ছে এবং তার স্কুটার নিয়ে চলে যাচ্ছেন 2জন দুষ্কৃতী এবং তাকে যে অস্ত্র দেখানো হয়েছিল, আগ্নেয়াস্ত্র, সেই এভিডেন্সও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা সিসিটিভি সূত্র মারফত পেয়েছেন। এই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকারও বেশি। এখন এই অভিযোগকারীর সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলছেন। তার মানে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সম্ভবত দুষ্কৃতীরা আগে থেকেই জানতেন যে এই অভিযোগকারী কখন সোনা নিয়ে আসবেন, তিনি কখন বাড়িতে আসবেন, এগুলো আগে থেকেই এই অ্যাকিউজরা শ্যাডো করে রেখেছিল এবং তারপর তারা পুরনো প্ল্যান মাফিক পুরো অপারেশনটা চালিয়েছে। সিথি থানা এবং লালবাজারের গোয়েন্দারা যৌথভাবে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত লুট হওয়া সোনা উদ্ধার হয়নি, স্কুটার উদ্ধার হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সিথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী থেকে প্রায় 3 কেজি সোনা লুট। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সিথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী থেকে প্রায় 3 কেজি সোনা লুট। বড়বাজার থেকে সোনা নিয়ে ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 3 কোটি টাকা মূল্যের সোনা লুট। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, এরকম সিথির মতো এরকম একটা জায়গা এবং সেখানে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখানো হচ্ছে এবং 3 কোটি টাকা মূল্যের সোনা লুট করা হলো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আর কি জানতে পারছো? দেখো, এই অভিযোগকারীর নাম হচ্ছে সঞ্জিত কুমার দাস, 54 বছর বয়স, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাড়ি। তিনি ব্যবসা করেন সিথির মোড়ে এবং যেখানে এই গোটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সিথি থানা এলাকার 6/J রাজা অপূর্ব কৃষ্ণ লেন, কলকাতা 50। রাজা অপূর্ব কৃষ্ণ লেন, সেখানেই সঞ্জিত বাবু যখন স্কুটারে করে 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে তিনি যখন ওখানে পৌঁছেছেন এবং বাড়ির দরজা তিনি যখন খুলবেন, তখনই 2জন দুষ্কৃতী তারা ওই সঞ্জিত বাবুর উপর চড়াও হয়। চড়াও হওয়ার পর তাকে অস্ত্র দেখায়, অস্ত্র দেখিয়ে স্কুটার সমেত 2 কেজি 800 গ্রাম সোনা সমেত লুট করে তারা ওখান থেকে চলে যায়। ঘটনার পর দিশেহারা হয়ে যান অভিযোগকারী। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশ আধিকারিকরা আসেন, সিসিটিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যেই এক্সামিন করা শুরু করেছে। আমি আবার বলছি যে যেভাবে এই অপারেশন হয়েছে সেটা দেখে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে সম্ভবত এই সঞ্জিত বাবু বড়বাজার থেকে 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে আসছেন, এটাই দুষ্কৃতীরা জানতো। না জানলে এরকম পরিকল্পনা মাফিক একটা নির্জন জায়গায়, বাড়ির সামনে লোকজন নেই, এরকম সিচুয়েশনে দেখে সঞ্জিতকে, ওই অভিযোগকারীকে ওভারপাওয়ার করে এতগুলো এরকম লুট হতো না। ফলত পুরো বিষয়টা পুলিশ আধিকারিকরা দেখছেন, লালবাজারের গোয়েন্দারাও দেখছেন যে এর পেছনে কোনো ইনসাইডার ইনভলভমেন্ট রয়েছে কিনা, অর্থাৎ কেউ এই দুষ্কৃতীদের কাছে ইনফরমেশন দিয়েছে কিনা যে এই ব্যবসায়ী সোনা কখন নিয়ে আসবেন বা কিভাবে নিয়ে আসবেন, স্কুটারে করে আনবেন, তার সঙ্গে কেউ থাকবে না, এই গোটা বিষয়গুলো দুষ্কৃতীদের কাছে ইনপুট কেউ দিয়েছে কিনা সেটাও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। ধন্যবাদ।
কলকাতা ও যাদবপুর সহ রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে পেল স্থায়ী উপাচার্য। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসাবে যোগ দিলেন আশুতোষ ঘোষ। নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেল আক্ষেপের সুর। অবশেষে স্থায়ী উপাচার্য পেল রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ টালবাহানা শেষে বুধবার নিয়োগ করা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হলো চিরঞ্জীব ভট্টাচার্যকে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবু তালেব। সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হলো চন্দ্রদীপা ঘোষকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশিস ভট্টাচার্য। এরই পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন উদয় বন্দ্যোপাধ্যায়। 168 বছরের পুরনো কলকাতা বিশ্ববিদ্যালয় একসময় এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য পদ অলঙ্কৃত করেছেন কিংবদন্তীরা। এবার সেই চেয়ারে বসানো হলো আশুতোষ ঘোষকে। কলকাতা বিশ্ববিদ্যালয়েরই রসায়নের অধ্যাপক ছিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেছে আক্ষেপের সুর। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের আন্ডার গ্রাজুয়েট কলেজগুলোতে এখন কিন্তু স্টুডেন্ট হচ্ছে না। ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট কলেজগুলোয় সেগুলো কেন হচ্ছে না? তার মানে অনেক সময় তো এরকম হচ্ছে যে এরকম কিছু সাবজেক্ট আমরা বহুদিন ধরে আমরা পড়িয়ে আসছি, যে সাবজেক্টগুলো স্টুডেন্টরা এখন আর পড়তে ইন্টারেস্টেড নয়। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে পড়ার জন্য সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্ট আসতো। এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দেখবেন যে ওখানে থাকে যে তোমাদের ইউনিভার্সিটিতে কতজন বাইরের স্টেটের স্টুডেন্ট আছে এবং সেই অনুযায়ী নাম্বার থাকে। আমরা সেখানে প্রায় 0-র কাছাকাছি পাচ্ছি। এখন আপনি দেখবেন আইজারে তারা কত ভালো ভালো পেপার করছে, তারা ভাটনগর পাচ্ছে। আমরা এখন আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে আর ভাটনগর পাবে এরকম জিনিস ভাবতেই পারছি না। কেন আমরা পারছি না? এতদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব সামলেছেন শান্তা দত্ত দে। শাসকের আপত্তি আক্রমণের পরও তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা বাতিল করেননি তিনি, জানিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল। একটা কোনো সরকারের সিদ্ধান্ত না মানাটা সিদ্ধারা সোজার উদাহরণ নয়। সিদ্ধারা সোজা যদি আপনি সেই অর্থে বলেন, আমার এটা পার্সোনাল মতামত, আশুতোষ মুখার্জির সিদ্ধারা সোজা। কেন সিদ্ধারা সোজা? না, উনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় গেছে। এই ধরুন সিদ্ধারা সোজা একজন ভাইস চ্যান্সেলর সিদ্ধারা সোজা আমি মনে করি, বা ভাইস চ্যান্সেলর সেই রকমই সিদ্ধারা হওয়া উচিত, যিনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে পারবে। যে বডিগুলো আমাদের রেগুলেট করে সেই বডিগুলোর সাথে কনফ্রন্টেশনে গেলে পরে কিন্তু ইউনিভার্সিটির আমার মনে হয় না সার্বিক উন্নতি হবে। আমাদের যেটা করতে হবে, যেখানে আমাদের ডিফারেন্স হবে, যেখানে আমাদের মনে হবে যে এটা হলে পরে আমাদের ইউনিভার্সিটির ক্ষতি হবে, আমরা তাদের বোঝাবো যে এইটা আমরা করব না। আমি কি করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য, তার জন্য আমি ডেফিনেটলি একটা শ্বেতপত্র প্রকাশ করব। সংঘাতে যাওয়া মানেটা কি? কেউ যেতে গিয়ে সংঘাত করে নাকি? আমি কখনো আমাদের সরকারের সাথে নিজে যেতে পড়ে সংঘাত করেছি নাকি? সংঘাত তখনই বেঁধেছে যখন অনধিকার চর্চা করতে এসেছেন। ইয়েস মানে সরকাররা অভ্যস্ত হয়ে পড়েছিল যে ভিচিটা এরকমই হয়, এরকম হতে হবে। আমি তো সেরকম ভিচি ছিলাম না। অনিবার্য সংঘাত, এই সংঘাতের সমস্ত দায় কিন্তু সরকারের, আমার নয়, আমার সিন্ডিকেটেরও নয়। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার হেরিটেজ, বাঙালির ঐতিহ্য, দেশের গর্ব। আগামী দিনে কোন পথে এগোবে এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান? স্বাধিকার কিভাবে রক্ষা করবেন নতুন উপাচার্য? শিক্ষা মহলের নজর থাকবে সেদিকে। কৃষ্ণেন্দ্র অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।